আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি শুক্রবার থেকে শুরু করছি। একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি আম্মুর রুমের বিছানা চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এগুলো আসলে পরিষ্কারই থাকে, কিন্তু এই রুমগুলো ইউজ হয় না, তো দেখা যায় যে ধুলা তো ঠিকই পড়ে। এই জন্য ইউজ হোক আর না হোক প্রতি উইকে এগুলোকে আমার ধুতেই হয়। তো আজকে আমার আম্মু আসবে আমাদের বাসায়, কারণ আমার আম্মুর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার আম্মু হচ্ছে এবার কেয়ার হসপিটালে দেখান, তো প্রত্যেকবার আমি আম্মুকে নিয়ে যাই। তো এই জন্য ডাক্তার দেখানোর সময় হলে আম্মু আমার এখানেই চলে আসে। তো যেহেতু আমি বিকালে বের হব আর আজকে অনেক কাজ আছে, এসে রান্না করব, কারণ একে তো ঠান্ডা পড়ে গেছে, রান্না বান্না করে যাব, আসে খাবার দাবার ঠান্ডা হয়ে থাকবে, আবার ওটাকে গরম করা, এর থেকে একেবারে টাটকা গরম করে গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, বিশেষ করে শীতকালে। যার জন্য এখন রান্নাঘরে গিয়ে সমস্ত কাজ রেডি করে রাখবো, তারপরে ইনশাল্লাহ বাসায় ফিরে তারপর আমি রান্নাবান্না সব কিছু করবো। তো এখানে আমি 4 প্যাকেট মুরগি ভিজিয়ে রেখেছি, এগুলো কেটে কেটে আলাদা করে বক্স করে রাখবো, যেন রান্নার সময় আমার আর ভেজাল করা না লাগে। আর পেঁয়াজ ছিল না, এই জন্য ভাবলাম যে পেঁয়াজও একবারে ছিলে রাখি, তারপরে হচ্ছে কুচিও করে ফেলবো, যেন আসে শুধু রান্নাটা চড়িয়ে দিব আর কোনো ঝামেলা যেন আমাকে করতে না হয়। তো বৃহস্পতিবার, এখন কি বলবো, বৃহস্পতিবারে বাইরে যাওয়া মানে একটা জুলুম, এত জ্যাম থাকে যা বলার বাইরে। আমি আম্মুকে নিয়ে তারপরে আবার একটু নিউ মার্কেটের দিকে গিয়েছিলাম, ফিরতে ফিরতে এত রাত হয়ে গিয়েছিল যা মানে বলার বাইরে, মানে গাড়ি নড়েও না চড়েও না, কি যে একটা অবস্থা। দুপুর 3টার সময় বেরিয়েছিলাম, আমি আসলে সেই হিসাব করে বেরিয়েছিলাম যে আম্মুকে তুলবো, আম্মুকে তুলে আম্মুর বাসার দিক থেকে তো নিউ মার্কেট কাছে, তো নিউ মার্কেটে যাব, যে আমার যে কাজগুলো আছে ওগুলো সেরে তারপরে মানে আমি যেটা হিসাব করে রেখেছিলাম 6টার মধ্যে ইনশাল্লাহ আমি বাসায় ফিরতে পারবো। কিন্তু কি আর হিসাব করছি আর কি টাইম, এটা সামনে আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এই যে এখানে আমি ফুল স্পিডে আমার রান্নার জন্য যতটুকু পেঁয়াজ দরকার আছে সেই সব ততটুকুই পেঁয়াজ আমি এখানে কেটে বক্স করে এখন ফ্রিজে রেখে দিব। আর আজকে কি রান্না করব ওটাও আমি ঠিক করে রেখেছিলাম, ওই যে মুরগি দিয়ে সবজি দিয়ে যে খিচুড়ি, এই খিচুড়ি তো এখন ট্রেন্ডিংয়ে চলছে আমার বাসায়। এই খিচুড়ির নাম নিলেই সবাই খালি খেতে চায়। আমার আম্মু আমার ব্লগ দেখে আমাকে বলছিল যে আমি গেলে আমাকে একবার এরকম করে করে খাওয়ায়। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আম্মু আসছে তাহলে আম্মুর জন্য এটা রান্না করি। আর আলাদা আলাদা তরকারি রান্না করতে, ভাত রান্না করতে অনেক সময় যাবে, এর থেকে একটা তরকারি মানে একটা ডিশই রান্না করি, এটা করলে আর কি হয়ে যাবে। তো এই জন্য আমি সবজি টবজি কেটে ধুয়ে একদম লবণ পানিতে ভিজিয়ে রেখেছি। আর লবণ পানিতে ভিজিয়ে রাখলে হয় কি, যে ফুলকপি আমি হাজার দেখে কাটলেও ভেতরে একটা না একটা যদি পোকা থেকেও থাকে, ওই লবণ পানিতে সোক করে রাখলে ওই পোকাগুলো পড়ে যায়, তখন আর কোনো মানে টেনশনই থাকে না, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়। এই জন্য আমি সবজি কেটে একটু লবণ পানিতে সবসময় ভিজিয়ে রাখি। তো আমি না কয়েকদিন আগে একটা আইডি থেকে, ওনার আইডির নাম হচ্ছে নুসরাত জাহান, মানে প্লিজ নো অফেন্স, নুসরাত জাহান নামের কিন্তু আরও অনেক আইডি আছে যেখানে আমার ভিডিওতে কমেন্ট করেন, সেই আপুদেরকে আমি বলছি না, আমি যাকে নিয়ে বলছি সে ঠিকই বুঝতে পারবে, কারণ সে আমার সব ব্লগ দেখে। তো মানে সে সবসময় ব্লগ দেখে, কমেন্ট করে। তো 2 দিন আগে সে আমার একটা ভ্লগে কমেন্ট করে বলছে যে আপু আপনার রিলিজন কি আর আপনার নাম কি। আমি অবাক যে এতদিন ধরে সে আমার ভ্লগ দেখছে, আমার ভ্লগে কমেন্ট করে। ইভেন সে আমার কাছে, আমি একবার একটা ভ্লগে বলেছিলাম যে আমি সবসময় বদনজরের দোয়া পড়ি, শরীর বন্ধের দোয়া পড়ে নিজেকে ফু দেই। তো সে আমাকে ওখানে জিজ্ঞেস করেছিল যে আপু বদনজরের দোয়াটা একটু বলো, এবং আমি তাকে সে বদনজরের দোয়াটা পর্যন্ত লিখেও দিয়েছিলাম। তারপরও সে আমাকে সেদিন আস্ক করছে যে আমার রিলিজন কি আর আমার নাম কি। আমি আমার ভ্লগে প্রত্যেকবার আমার ইন্ট্রোতে আমি আমার নাম বলে দিই। তাহলে বুঝেন যে এরা কি মানে মানসিক ভারসাম্যহীন মানুষ নাকি, আমি আসলে বুঝি না এদের কমেন্ট পড়ে। মানে আমি কি বলবো, আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, এই যে দেখেন 8:35 আমরা বাসায় আসছি, এরপরে রান্নাবান্নায় লেগে গিয়েছি। আম্মু এদিকে আমাকে ধনেপাতা বেছে দিচ্ছিল, আর এদিকে আমি মাংস আর মুগ ডাল চড়িয়ে দিয়েছি, মাংসটা ভুনাচ্ছি। এরপর আসলে খিচুড়ি রান্না করতে যা হয় আর কি, বাকি ডিটেলস রান্না আমি দেখাইনি, কারণ অলরেডি দেখানো হয়েছে। আর সবাই এত বেশি পছন্দ করেছে আর কি বলবো, মানে হয়ও এত মজা হয় মাশাল্লাহ, কি যে বলবো। তো যাই হোক, এটা হচ্ছে তার পর দিনের ভিডিও, অর্থাৎ শনিবার দিনের ভিডিও।
তো হাজব্যান্ড যেহেতু এখন ভার্সিটিতে যাচ্ছে আর সেদিন ডিম পরোটা খেয়ে তার আবারও আমাকে বলে যে আমাকে ডিম পরোটা সেদিনকার মতো বানিয়ে দাও, আমি ওইভাবেই খাবো। তো আমিও বললাম আচ্ছা ঠিক আছে। তারপর এখানে সকাল সকাল উঠে তার নাস্তাটা আগে রেডি করতে আসছি আমি। তো আজকের ভিডিওগুলো মানে আজকের যে ব্লগটা আমি ভয়েস ওভার দিচ্ছি, আমি যখন এডিট করছিলাম তখন আমার কাছে না বেশ হজবরল মনে হচ্ছিল, যে মানে খুব ছটফট টাইপের, একবার এখান থেকে সেখানে, সেখান থেকে আরেক জায়গায়, এরকম চলছে তো চলছেই। তো যাই হোক, আপনারা দেখে বুঝতে পারবেন আমি আমার তরফ থেকে যতটুকু সাজিয়ে এডিট করা মানে প্রয়োজন অতটুকু আমি সাজিয়ে দিয়েছি, বাকিটা ইনশাল্লাহ আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন। তো আমি না আমার লাস্ট ভিডিওতে একজন আপুর কমেন্ট পেয়েছিলাম যে আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে আমার বাসার সুইচ বোর্ডগুলো পরিষ্কার করি, কী দিয়ে পরিষ্কার করি, কারণ যখনই মানে দেখা যায় সবসময় একদম চকচক করে। তো আমি আসলে মানে আলাদাভাবে কোনো কিছু দিয়ে এগুলোকে পরিষ্কার করি না, প্রতিদিন ডাস্টিং যখন করি ওই সময় একটু ডাস্টার মেরে দেই। আর আমার একটা অভ্যাস আছে, মানে এটা আমার ওসিডি, যে আমার হাত ভেজা থাকলে বা হাতের মধ্যে আমি যদি কোনো সবজি কাটি, সবজির কষ্ট সাথে কিন্তু লেগেই থাকে, আমি কিন্তু ওই হাত না ধুয়ে কোনো কিছুই ধরতে পারি না, রান্নাঘরের কোনো কিচ্ছু ধরতে পারবো না। এটা হচ্ছে আমার একটা ওসিডি। তো হাত পরিষ্কার রেখে আপনি যখনই কোনো সুইচ বোর্ডে হাত দিবেন তখন ওটা কিন্তু নোংরা হবে না। আর এই যে আপনি যদি সবজি টবজি কাটেন বা আপনার হাতে যদি কিছু লেগে থাকে, ওটা ধরে যদি আপনি আবার সুইচ অন অফ করেন, তো হাতের কষগুলো না আবার সুইচ বোর্ডের মধ্যে লেগে যায়, তো দেখা যায় তখন ওটা আবার দাগ হয়ে যায়। তো ওইভাবে সুইচগুলো একটু নোংরা হয়ে যায়। তো আমি যেহেতু এগুলো করি না, এই জন্য আমার আসলে তেমন একটা বেশি কষ্টও করতে হয় না। তো এই তো গল্প করতে করতে এখানে আমাদের চা রেডি হয়ে গেছে। আমার নতুন আরেকটা মগে আমি চা খাচ্ছি, এটা হচ্ছে ডিজনি সিরিজের একটা মগ। তো এই মগের আমি একটা স্টোরি দিয়েছিলাম, তো সেখান থেকে আমার কিউট একজন আপু, সাকিবুন্নাহার আপু, আমাকে ফেসবুকে মেসেজ করেছে আমার পেজে। তার একটা কিউট ছোট বোন আছে 7 বছরের, সে নাকি বলে যে ওর এত মগ কেন, ও কি দোকান দিবে। তো আমি এত হাসছি এই কথাটা শুনে, আর আমার হাজব্যান্ডকেও যখন বললাম সেও হাসতে হাসতে একেবারে শেষ। আমি না পরে না ভেবে দেখলাম আসলেই তো আমার তো বেশ মগ হয়ে গেছে, এগুলো দিয়ে আসলে দোকান দেওয়া যাবে। এনিওয়েজ আমি এখানে নাস্তা করেই তাড়াতাড়ি আসলে রান্নাবান্না করতে চলে আসছি, কারণ আজকে শনিবার, আজকে আমার আম্মুর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে একদম লাঞ্চের পরপরই। তো আমরা একটু তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যাব। তো আজকে আমি রান্না করব পোয়া মাছের টক ঝোল। তো পোয়া মাছের এই টক ঝোলটা আমার খুব পছন্দ। এটাকে টক ঝোল এই জন্য বলে কারণ এটার মধ্যে অনেক বেশি করে হচ্ছে টমেটো দেয়, এই জন্য। আবার অনেকে এটার মধ্যে একটু তেঁতুলও দিতে পারে, কিন্তু আমার কাছে তেঁতুল ছিল না, যার জন্য আমি টমেটো দিয়েই রান্না করি। এই টক ঝোলটা রান্না করলে আমি সবসময় টমেটো একটু বেশি করে দিই, এতেই কাজ হয়ে যায়, আর এক্সট্রা কোনো কিছু দিতে হয় না। আর পোয়া মাছটা যেহেতু একটু সাদাটি টাইপ, তো এটা একটু টকটক করে আর একটু ঝাল দিয়ে বেশি করে রান্না করলে না খেতে অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে জন্য আমি সবসময় এভাবেই খাই। তো আপনারা যদি আমার আগের পোয়া মাছ রান্নার ভিডিওগুলো একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আমি সবসময় একটু বেশি করে টমেটো দিয়েই রান্না করে থাকি এই পোয়া মাছটা। তো সব মশলাগুলো একবারে সুন্দর করে বেশি করে ভালো করে ভুনিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে এপিট ওপিট আবার একটু ভালো করে ভুনিয়ে নিতে হয়। তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে টমেটো দিয়ে এটাকে আর কি জাল করতে হয়, আর সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা দিতে হয়। এই খুবই সাদাসিধা রান্না। তো নতুন যে আপুরা আছে যারা রান্না শিখে তারা বলে যে আমার মানে রান্না দেখে দেখে নাকি তারা রান্না করে। তা আমার না খুব মানে একটু লজ্জাই লাগে যে আমি যে হাবর জাবর করে রান্না করি এই রান্না দেখে বলে আবার সবাই রান্না করে। তো থ্যাংক ইউ আপুরা, ইনশাল্লাহ যেহেতু আপনারা নতুন, আপনারা রান্না শিখছেন, তো দোয়া করছি একদিন আপনারাও অনেক এক্সপার্ট রাঁধুনি হয়ে যাবেন এবং আপনাদের দেখেও অনেকেই আপনাদের কাছ থেকে রান্না শিখবে। তো যাই হোক, এরপর হচ্ছে শাক ভাজি করব। আজকে যে বক্সটা বের করেছিলাম সেই বক্সটা খুলে দেখি ওটার মধ্যে লাল শাক আছে। তো লাল শাক সবসময় আমার ভাজা খেতেই পছন্দ করে, আর ইদানিং আমি এই শাকটা হচ্ছে অলিভ অয়েলেই রান্না করছি। তো এই অলিভ অয়েলের মধ্যে আজকে আমি এই শাক ভাজিটা করবো। শাক ভাজি অনেকে বলে না যে অলিভ অয়েলের একটা স্মেল আসে, কিন্তু আমি খাচ্ছি, আমার আম্মু খেলো, জিজ্ঞেস করলাম যে অলিভ অয়েলের কি কোনো ঘ্রাণ পাও কিনা, তো বলছে যে না, একদম নর্মালি মনে হচ্ছে। কারণ দেখেন এখানে রসুন আছে, পেঁয়াজ, কাঁচামরিচ আছে, তো রসুনের অনেক স্ট্রং একটা ফ্লেভার থাকে, তো এই জন্য আর মানে অলিভ অয়েলের যে আলাদা একটা স্মেল থাকে ওটা বোঝা যায় না। তো এই তো এদিকে আমার রান্নাবান্না চলছে। আজকে সকালে আমি মানে পুরো
কি বলে রোবটের মতো সব কিছু কাজ করেছি, একদম তড়িৎ গতিতে সব কিছু। তো দেখা যায় যে আম্মু আসলে আমি মোটামুটি একটু ব্যস্ততার মধ্যেই আমার দিনকাল যায়। তো যতটুকুন আমি পারি, যতটুকুন সম্ভব হয় ওইভাবে আমি একটু ভ্লগ শ্যুট করার চেষ্টা করি। কারণ আসলে অনেক কিছু থাকে, যেমন আম্মু আমার জন্য মশলা বানিয়ে নিয়ে আসছে, ওগুলোকে আবার গুঁড়ো করতে হবে, কারণ আমরা মিলে দেই না। মিলে দিলে হচ্ছে একটু কেমন যেন বালি বালি লাগে, এই জন্য আমরা কখনোই মিলে ভাঙাই না, আমরা মশলা বাসাতেই ভাঙিয়ে নেই। তো এই জন্য কাজ থাকে, অনেক কাজ থাকে লিস্টে। তো যাই হোক, এই যে রান্নাবান্না শেষ করে লাঞ্চ করে আমরা চলে আসছি হসপিটালে, এভারকেয়ার হসপিটাল। তো এখানে আমরা কিডনি বিভাগে আসছি, যেহেতু আমার আম্মুর কিডনির সমস্যা আছে, যার জন্য তো আম্মুকে ডক্টর প্রায় 2-3 মাস পরপরই দেখেন। তো এই তো আমরা দেখাচ্ছি হচ্ছে ডক্টর ইবাদুর রহমানকে। তো উনি মাশাআল্লাহ অনেক ভালো, ওনার ট্রিটমেন্টে আমার আম্মু মাশাআল্লাহ আগের থেকে বেশ ভালোই আছেন, দোয়া করবেন আপনারা। আর এরপরে ডক্টর দেখিয়ে আম্মুকে নিয়ে গিয়েছিলাম একটু যমুনা ফিউচার পার্কে, আম্মুর একটু কেনাকাটা ছিল, তো আম্মু এখানে কেনাকাটা করছে, বাকি ভিডিও আসবে হচ্ছে নেক্সট পার্টে। তো এই ছিল আমার আজকের ভ্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।